তো ফাইনালি আজকে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম। আর আজকের ভিডিওতে জানবো যে আজকে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে আমরা কী কী দেখতে পেলাম। তো সবার প্রথমে আমরা দেখতে পাই যে আজকের ওমেন্স ওয়ার গেমস ম্যাচটা কিক অফ করে শোয়ের। আর আমরা সবার প্রথমে ফেস টিমের এন্ট্রি দেখতে পাই। এখানে একে একে সবার এন্ট্রি আর সবার লাস্টে এন্ট্রি আর রিয়া রিপ্লির। আমরা এখানে দেখতে পাই যে রিয়া রিপ্লির মুখে যে গার্ডটা পড়ে আছে, আজকের একটা কাস্টম গার্ড পরে এসেছিলো, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো কী হয় এই ম্যাচটার ব্যাপারে কী বলবো, এই ম্যাচটা এখনও পর্যন্ত সবথেকে বেস্ট ওমেন্স ওয়ার গেমস ম্যাচ হতে পারতো, কিন্তু এটা ঠিক তার উল্টোটা হয়েছে। এখনও পর্যন্ত আমার দেখা এটা সবথেকে খারাপ ওয়ার গেমস ম্যাচ হয়ে গেছে, কারণ এই ম্যাচটা সত্যি বলতে গেলে প্রচণ্ড খারাপ হয়েছে। মানে তোমাদের এটা দেখে প্রচণ্ড বিরক্ত লাগবে। ভোর 4:30 সময় উঠে এই ম্যাচটা দেখতে গিয়ে তো আমার গায়ে জ্বর এসে গেছে। মানে তোমাদের এমন মনে হবে যে প্রত্যেকটা সুপারস্টার স্ক্রিপ্ট ভুলে গেছে, এরা স্ক্রিপ্টে কী আছে সেটা মনেই নেই। মানে যা হোক তা হোক করে স্ক্রিপ্ট দেখে চলে এসছে, আর এদেরকে কী করতে হবে এরা বুঝতেই পারছে না। 10 জনকে খাঁচার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, আর 10 জন জানেই না যে কখন কি করতে হবে। তো এতটাই বাজে হয়েছে ম্যাচটা। তো কী বললো, প্রথমে তো এখানে দেখতে পাই যে বেলি আর নায়া জ্যাক্স মিলে ম্যাচটা শুরু করে, তারপরে একে একে সবার এন্ট্রি হয়। আর এখানে তো বলার বেশি কিছু নেই, এখানে আমরা তেমন খুব একটা মোমেন্টও দেখতে পাইনি। যতবার কারোর না কারোর এন্ট্রি হচ্ছে, সবাই একটা করে ওয়েপেন নিয়ে আসছে। কেউ চেয়ার নিয়ে আসছে, কেউ টেবিল নিয়ে আসছে, কেউ ডাস্টবিন নিয়ে আসছে, কিন্তু কেউই কোনোটা ঠিকভাবে ইউজ করতে পারছে না। আর নয়া জ্যাক্স চেয়ার দিয়ে মারছিল, খুবই বাজে লাগছিলো। মানে পিঠ পেতে রয়েছে নিয়মি আর বেলি পিঠ পেতে রয়েছে চেয়ার শট খাওয়ার জন্য, কিন্তু নয়া জ্যাক্স মারবে কি মারবে না সেটাই বুঝতে পারছে না। জাস্ট ঠেকিয়ে দিচ্ছে আর তাতেই তারা ছটফট করছে। বোঝা যাচ্ছে যে পুরো অ্যাক্টিং করছে এরা, আর খুবই বাজে অ্যাক্টিং করছে। মানে চেয়ার শটগুলো সত্যি পুরোপুরি ফেক ছিল আর একদম বেকার ছিল। তোমাদের দেখলেই তোমরা সহজে বুঝতে পারবে। সাধারণ চেয়ার শট যেমন আমরা দেখতে পাই তেমন তো ছিলই না। আর এমনটা শুধুমাত্র প্রথম দিকে নয়, শেষের দিকেও এরকমই অবস্থা ছিল। তো ম্যাচটা প্রচণ্ড খারাপ হয়েছে, আর এই ম্যাচে প্রত্যেকটা মোমেন্টে বস ছিল। এখানে প্রত্যেকটা মুভে বস হচ্ছে, একটাও মুভ পারফেক্টভাবে এক্সিকিউশন তো হয়নি। তো কী বলবো, খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। তো বেশি গেয়ে যাবো না এটা নিয়ে, তো একেবারে এটা লাস্টের দিকে আসি। এখানে প্রত্যেকটা টিমের মেম্বারের এন্ট্রি হওয়ার পরে কয়েকটা মোমেন্ট দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই যে সবার লাস্টে লিভ মর্গান বেঁচে থাকে, আর রিয়া রিপ্লি লিভ মর্গানের জন্য ওয়েট করে থাকে যে এবার লিভ মর্গান আসবে। কিন্তু লিভ মর্গানকে দেখতে পাই যে সে খাঁচা থেকে বেরিয়ে ব্যাক স্টেজে পালিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা ভাবছিলাম যে সে পালিয়ে যাবে, কিন্তু দেখি যে সে বেসবল ব্যাট নিয়ে চলে আসে রিয়া রিপ্লির ওপর অ্যাটাক করার জন্য। তারপর শেষ পর্যন্ত সে রিংয়ের ভেতরে ঢোকে, আর আমরা দেখতে পাই যেখানে রিয়া রিপ্লিকে 3 জন মিলে ধরে থাকে, আর এখানে লিভ মর্গান রিয়া রিপ্লিকে বেসবল ব্যাটের বাড়ি বেশ ভালোই মতো মারে। আর তারপরে রিয়া রিপ্লিকে হ্যান্ডকাপ লাগানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা হতে পারেনি, বাকিরা চলে আসে। আর তারপর আমরা ইউস্কাইয়ের তরফ থেকে যে মুভটা দেখবো বলে আশা করি সেটাই দেখতে পেলাম। ডাস্টবিন মাথায় পড়ে একেবারে খাঁচার ওপর থেকে লাভ মারে। তো এখানেও একটা বচ হয়ে যায়, সেটা হচ্ছে যে একদিকে ইউস্কাই ওঠে একটা কর্নারে ওঠে টিফনি স্ট্র্যাটন, আর এইদিকে 4 জন ওইদিকে 4 জন থাকে। তো ওরা উঠে পোজ মারছে, আর নিচে 4 জন অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। তারা 4 জন দাঁড়িয়ে কী করে বুঝতে পারছে না। এদিকেও 4 জন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে 4 জনও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। সাধারণত এরকমটা হয় না। তো ওরা দাঁড়িয়ে পোজ মারছে। তো শেষ পর্যন্ত ভাই আমি তো ভাবছিলাম যে নায়া জ্যাক্স বলছে যে এবার তো তোরা লাভ মেরে দেয়, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এইভাবে 4 জন একসাথে। তো শেষ পর্যন্ত ওরা লাভ মেরেও দেয়। তো এইখানেও একটা অনেক বড়সড় বচ হয়ে গেছে দেখতে পেলাম। আর লাস্টের দিকে দেখতে পেলাম যে হাত করাটা রিয়া রিপ্লিকে পড়াতে যাচ্ছিলো, সেটা রাকেল রড্রিগেজকে রিয়া রিপ্লি পরিয়ে দেয়। আর শেষ পর্যন্ত কী হয় যে একটা টেবিল সাজানো হয়, আর সেই টেবিলের ওপরে রিয়া রিপ্লি টপ রোপ থেকে রিপটাইড লাগিয়ে দেয় লিভ মর্গানকে। আর রিয়া রিপ্লি এখানে লিভ মর্গানকে পিন করে এই ম্যাচটা জিতে গেছে। আর আমরা ম্যাচের মাঝখানে একটা মোমেন্ট দেখতে পেয়েছিলাম, যেখানে টিফনি স্ট্র্যাটন তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করার কথা ভাবছিল। সে একটা ডাস্টবিন নিয়ে আসে, আর সেই ডাস্টবিনের মধ্যেই মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেসটা ছিল। তো সেটা তো কিছু হয়নি, সেখানেও একটা বড়সড় বচ হয়ে গেছে। মানে ক্যাশ ইন করার কোনো মনোভাবই নেই, শুধুমাত্র ডাস্টবিনে করে ব্রিফকেসটা নিয়ে এসেছিলো। আমরা সেরকম কিছুই দেখতে পাইনি এখানে। তো ম্যাচটা সত্যি খুবই বাজে হয়েছে। আরেকটা মোমেন্ট দেখতে পেয়েছিলাম, যেখানে একটা টয়লেট সিট নায়া জ্যাক্সের মাথায় বসিয়ে নিয়মি তার পেছনটা নায়া জ্যাক্সের মুখে ঘষে দিচ্ছে। তো নিয়মির ওই কালো পেছন ঘষার থেকে তো মরে যাওয়া অনেক ভালো। তো এইরকম আলতু ফালতু মোমেন্টও আমরা দেখতে পেয়েছি এই ম্যাচের ভেতরে। তো কিছু বলার নেই, তো পরের ম্যাচের কথা বলা যাক। এরপর আমরা ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই। সবার প্রথমে তো আসে এখানে নাকামোরা এন্ট্রি হয়। নাকামোরার থিম সংটা একটু চেঞ্জ করা হয়েছে, তবে চেঞ্জেসটা বেশ ভালোই করা হয়েছে। আর নাকামোরার যে ক্যারেক্টারটা দিয়েছে এখন, তার সাথে থিম সংটা বেশ ভালো শ্যুটও করছে। তোমাদের নাকামোরাকে দেখে আর তার থিম সংটা শুনে মনে হবে এটা কোনো জাপানি সামুরাই ওয়ারিয়ার, একদম সেরকমই লাগছিল নাকামোরাকে। তো এটা একদম পারফেক্ট হয়েছে।
ক্যারেক্টারটা খুবই দারুণ হয়েছে, থিম সংটা খুবই দারুণ হয়েছে, খালি এবারে ভালোভাবে ইউজ করতে হয়, আর ডাব্লিউডব্লিউ তাকে খুব ভালোভাবে ইউজও করেছে বলতে হবে। তো কি হয়, ম্যাচটা শুরু হয়, আমরা দেখতে পাই যেখানে এলএনআইটি বেশি ডমিনেট করে, আর সিনস্কে নাকামারা অনেকভাবে কাউন্টার করার চেষ্টা করে, অনেক মুভ ইউজ করে, কিন্তু এলএনআইটের কিছু যায় আসছিল না। যাই মুভ দেয় এলএনআইট কিন্তু কিছু সেকেন্ডের মধ্যে রিকভার করে নেয়। তো শেষ পর্যন্ত ভাবছিলাম যে এখানে তো টাইটেল চেঞ্জ হবে না, এখানে এলএনআইটি জিতবে, কিন্তু একটা শকিং জিনিস দেখতে পেলাম, এখানে লাস্টের দিকে নাকামোরা এলএনআইটের চোখে আঙুল গুঁজে দেয়, আর তারপরে ওয়ার গেমসের যে দুখানা রিং থাকে সেই দুখানা রিংয়ের মাঝখানে একটা স্টিলের পাটাতন থাকে, মানে একটা স্টিলের পাত্তি দিয়ে জোড়া থাকে, তো সেইটার উপরে একটা ব্যাগ ডিডিটি লাগিয়ে দেয় নাকামোরা, যার ফলে খুবই চোট লাগে এলএনআইটের, আর তারপরে মাথার পেছন দিকে কিং সাসা লাগিয়ে দেয়। আর এখানে একটা শকিং জিনিস দেখতে পেলাম, যেখানে নাকামোরা এলএনআইটকে পিন করে দিয়েছে আর জিতে গেছে ইউএস চ্যাম্পিয়নশিপ। তো এখানে টাইটেল চেঞ্জ হয়ে গেছে, ভাবছিলাম যে এলএনআইটকে আরও লম্বা টাইটেল রেন দেবে, তার আরও বড় বড় অপোনেন্ট আমরা দেখতে পাবো, কিন্তু না, এখানেই এলএনআইটের টাইটেল রেন 119 দিনের মাথায় শেষ হয়ে গেল। আর নাকামোরার ক্যারেক্টারটা দারুণ করে দিয়েছে, এক তো ক্যারেক্টার চেঞ্জ হলো, আর রিটার্ন করার প্রায় 1 মাসও হয়নি, তার মধ্যেই তাকে চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া হলো। তো ফাইনালি এবার নাকামোরার জন্য হয়তো ভালো কিছু ট্রিপল এইচ ভেবে রেখেছে, কিন্তু অপরদিকে এলএনআইটের জন্য ভালো খারাপ লাগছে যে এলএনআইট হেরে গেল। এবার এলএনআইটের সাথে কী হবে সেটাই বড় চিন্তার বিষয়, কারণ ট্রিপল এইচের উপর ভরসা নেই, ট্রিপল এইচ অনেক ভালো ভালো জিনিসকেও নষ্ট করে দেয়। এলএনআইটকে যেভাবে ফ্যান্সরা পছন্দ করে আর যেভাবে তার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে, ট্রিপল এইচ তার পুশটা বন্ধ না করে দেয়। এলএনআইট হেরেছে কোনো ব্যাপার নয়, এলএনআইট আরও বড় অপরচুনিটি পেতে পারে, আর সে আরও দূরে এগিয়ে যেতে পারে, যেমন গান্থার এগিয়েছিল। গান্থার ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ হারার পর সে এখন ওয়ার্ল্ড টাইটেল জিতে গেছে, তো মেন ইভেন্ট স্পটে রয়েছে। তো সেটাই যদি এলএনআইটের সাথে করে, ভালো ভালো স্টোরি লাইন দেয়, মেন ইভেন্ট স্পটে রাখে, তো ভালো হবে, কারণ ফ্যান্সরা তো এখনও এলএনআইটকে একইভাবে সাপোর্ট করে যাচ্ছে। তো নাকামোরার জন্য ভালো, এবার বাকিটা ট্রিপল এইচের হাতে যে এলএনআইটের ভবিষ্যৎ কী হবে। এরপর আমরা ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ট্রিপল থ্রেড ম্যাচ দেখতে পাই, লুডভিগ কাইজার ভার্সেস ব্রন ব্রেকার ভার্সেস সেমাস। তো ম্যাচটা তো আমরা বেশ ভালো কোয়ালিটির ছিল, এখানে লুডভিগ কাইজার তো কমে হার্ডি ছিল, এখানে যতবারই লুডভিগ কাইজার ম্যাচের মধ্যে ঢোকার চেষ্টা করে, হয় ব্রন ব্রেকার নয় সেমাস তাকে সাইডে লাগিয়ে দেয়। তো ম্যাচের একেবারে লাস্টের দিকে আসি, লাস্টের দিকে বেশি মজা হচ্ছিল। তো এখানে কি হয় যে সেমাস ব্রন ব্রেকারকে ব্রোক কিক লাগিয়ে পিন করে, ভেবেছিলাম যে নতুন চ্যাম্পিয়ন হবে, কিন্তু লুডভিগ কাইজার এসে রেফারির পা ধরে টেনে নেয়, তো তার জন্য তো এখানে পুরোপুরি ভেঙে যায়। আর তারপরে দেখতে পেলাম যে সেমাস যে লাঠিটা নিয়ে আসে, সেই লাঠিটা দিয়ে লুডভিগ কাইজার সেমাসের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এখানে ডিসকোয়ালিফাই হয় না, কারণ এটা ট্রিপল থ্রেড ম্যাচ। আর লাঠিটা বেশ জোরেই লেগেছে, কারণ সেমাসের গায়ে পুরো দাগ বসে গেছে, আর হাত থেকে তো একটু একটু রক্তও বেরোচ্ছিল। তো তারপরে কী হয় যে রিংয়ের ভেতরে আমরা দেখতে পাই যেখানে লুডভিগ কাইজার সেমাসকে তার ফিনিশারও লাগিয়ে দেয়, কিন্তু ব্রন ব্রেকার লুডভিগ কাইজারকে স্পিয়ার মেরে রিং থেকে বাইরে ফেলে দেয়, আর তারপর সেমাসকে আরেকটা স্পিয়ার মেরে দেয়। তো এখানে সেমাসের উপর দুখানা ফিনিশার পড়ে গেছে, তো সেমাসকে এখানে পিন করে ব্রন ব্রেকার তার চ্যাম্পিয়নশিপটা রিটার্ন করে নেয়। তো সেমাসকে পিন করেছে, এটাই খারাপ লাগছে, যদি লুডভিগ কাইজারকে পিন করতো তাহলে বেশি ভালো হতো, কিন্তু পিন এখানে সেমাস হয়েছে, আর এখানে চ্যাম্পিয়নশিপ রিটার্ন হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই ডেমান প্রিস্ট ভার্সেস গান্থার ফর দ্য ডাব্লিউডব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। আর এইখানে তো আমরা ম্যাচের শুরুতেই দেখতে পেলাম যে এখানে অন্যান্য বারের মতো এবারেও গান্থারকে ডেমান প্রিস্ট খুবই ভালোভাবে ডমিনেট করছে। আর একটা সময় দেখতে পেলাম যে ডেমান প্রিস্ট গান্থারকে একটা শোল্ডার ট্যাকেল লাগে, আর যার ফলে তার বাঁ দিকের কাঁধে একটু চোট লেগে যায়, মানে ডেমান প্রিস্ট এখানে ইনজর্ড হয়ে যায়। তো এটা সত্যিকারের ইনজুরি নয়, এটা শুধুমাত্র স্টোরি লাইন অ্যাঙ্গেল, কারণ ডেমান প্রিস্টকে কোনো না কোনো দিক দিয়ে তো উইক দেখাতেই হবে, নাহলে তো হবে না, গান্থারের ব্যান্ড বেজে যাবে। তো আজকের দেখতে পেলাম যে গান্থার ডেমান প্রিস্টের সেই ইনজর্ড শোল্ডারটাকেই বারবার এখানে অ্যাটাক করছিল, লাথি মারছে, তারপর তাতে অ্যাটাক করছে, লক লাগিয়ে দিচ্ছে। তো সেইভাবেই আজকে ডেমান প্রিস্টকে কমজোর করার চেষ্টা করছিল। ডেমান প্রিস্ট এখানে সাউথ অফ হেভেন লাগানোর চেষ্টা করে, কিন্তু যেহেতু তার একটা হাত ইনজর্ড হয়ে আছে, তাই সে দুবার চেষ্টা করার পরেও সাউথ অফ হেভেন লাগাতে পারে না। তো শেষ পর্যন্ত কী হয়, আমরা এখানে গান্থারের তরফ থেকে ব্রক লেসনারের কিমোরা লকও দেখি, এখানে গান্থার ডেমান প্রিস্টকে ব্রক লেসনারের কিমোরা লকটাও লাগিয়ে দেয়, কিন্তু ডেমান প্রিস্ট যা করে রিংয়ের রোপটা ছুঁয়ে না, যার ফলে এখানে সাবমিশন মুভ ব্রেক হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে গান্থার ডেমান প্রিস্টকে পাওয়ার বম লাগায়, কিন্তু তাদের গান্থার ডেমান প্রিস্ট কিক আউট করে দেয়। তারপর ডেমান প্রিস্টকে আমরা টপ রোপে উঠতে দেখতে পাই, সেখান থেকে হয়তো স্ল্যাশ লাগাতে যাচ্ছিলো, কিন্তু সেখানে গান্থার চলে আসে, গান্থার তাকে টপ রোপ থেকে সুপার প্লেক্স লাগাতে যাচ্ছিলো, কিন্তু ডেমান প্রিস্ট তাকে ধাক্কা মেরে রিংয়ের ভেতরে ফেলে দেয়। আর তারপরে কী হয় যে ডেমান প্রিস্টের তো একটা হাত ইনজর্ড, তাই সে রোপটা ধরে রাখতে পারে না, আর সে সেখান থেকে সোজা রিংয়ের বাইরে পড়ে যায়, মানে টপ রোপ থেকে রিংয়ের ভেতরে নয়, একদম রিং সাইডে পড়ে যায়।
তো ডেমান প্রিস্টের তো দেখে মনে হচ্ছিল চোট লেগেছে, সে রিংয়ের বাইরে এমনি পড়ে থাকে। রেফারি তাকে চেক করতে যায়, কিন্তু ডেমান প্রিস্ট বলে যে আমি ঠিক আছি। তারপর রেফারি চলে যায় গান্থারের কাছে, আর তখনই আমরা দেখতে পাই যে ফিন ব্যালর এসে এখানে ডেমান প্রিস্টকে কুড়া গ্রাস লাগিয়ে দেয়। তো আমি বলেছিলাম যে এখানে হয়তো ক্লিনভাবে একটা ম্যাচ হলেই ভালো হয়, কিন্তু ফিন ব্যালর হয়তো আবার এসে ডেমান প্রিস্টের পেছনে কাটি করতে পারে, তো সেটাই হলো। বেকার বেকার আবার এসে ম্যাচটাকে খারাপ করে দিল। কিন্তু আমার মতোই গান্থারেরও পছন্দ হয়নি ফিন ব্যালরের ইন্টারফিয়ারেন্স, তাই জন্যে গান্থার এখানে ফিন ব্যালরের ওপরেই অ্যাটাক করে দেয়, ফিন ব্যালরকে এখানে বিগ বুট মেরে শুয়ে দেয়। আর তারপর ডেমান প্রিস্টকে রিংয়ের ভেতরে নিয়ে গিয়ে একটা পাওয়ার বম লাগায় আর একটা স্লিপার হোল্ড লাগিয়ে দেয়, আর এখানে ডেমান প্রিস্ট পাস আউট করে যায়, যার ফলে গান্থার ম্যাচ জিতে যায়। কিন্তু এখানে গান্থার কিন্তু ফিন ব্যালরের ওপরে খুবই রেগে রয়েছে। ফিন ব্যালর ম্যাচের মাঝখানে এসছে, এটা গান্থারের একদমই পছন্দ নয়, এটা তার এক্সপ্রেশন দেখে বুঝতে পারলাম। শেষ পর্যন্ত দেখলাম যে ডেমান প্রিস্ট রিংয়ের একটা কর্নারে রোপ ধরে বসে আছে, আর গান্থার কিন্তু ফিন ব্যালরের দিকে নজর রেখেছে। তো এইভাবে এখানেও চ্যাম্পিয়নশিপ রিটার্ন হয়ে গেল, আর এখন ডেমান প্রিস্টের সাথে ফিন ব্যালরের রাইভালরি আবার স্টার্ট হয়ে গেছে। এরপর আছে শোয়ের মেইন ইভেন্ট ওজি ব্লাড লাইন ভার্সেস সোলো সিকোয়ার ব্লাড লাইন। তো এই ম্যাচটাতে অনেক বড় বড় মোমেন্ট ছিল, আর বলতে পারো এটা এখনও পর্যন্ত আমার দেখা তো বেস্ট ওয়ার গেমস ম্যাচ। এখানে রেসলিং কোয়ালিটি খুবই ভালো ছিল, আর স্টোরি তো আগে থেকে ভালো ছিলই। এখানে অনেক মোমেন্ট দেখতে পাই, তো এটা মনে করে বলা একটু মুশকিল আছে, তো কয়েকটা জিনিস এদিক ওদিক হয়ে যেতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তবে আমি চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ বলার। তো প্রথমে আমরা এখানে সোলো সিকোয়ার ব্লাড লাইনের এন্ট্রান্স দেখতে পাই। এখানে সোলো সিকোয়ার থিম সঙ্গে প্রত্যেকটা মেম্বার এন্ট্রি নেয়। এখানে ব্রনসন রিডো আছে, আর আমরা দেখতে পাই যেখানে টামাটোঙ্গা সবার প্রথমে ম্যাচটা শুরু করে। আর আজকের টামাটোঙ্গা কী বলো, টামাটোঙ্গা প্রথমে তো আমরা জানতাম পাগল, তারপরে কুকুরের মতো আওয়াজ করতো সেটাও জানতাম, আর আজকে দেখে নিলাম যে টামাটোঙ্গা একটা বাঁদরও বটে, কারণ সে রিংয়ের ভেতরে যেতে না যেতেই খাঁচা বেয়ে বেয়ে এদিক ওদিক ঘুরতে ব্যস্ত হয়ে যায়। যেমন চিড়িয়াখানাতে খাঁচাতে বাঁদররা বেয়ে বেয়ে ওঠে আর চারদিকে ঘুরে বেড়ায়, ঠিক তেমনটাই দেখতে পেলাম। তো তারপরে আমরা দেখতে পাই সবার প্রথমে ফেস ব্লাড লাইনের মধ্যে স্যামি জেনের এন্ট্রি হয়, স্যামি জেনের থিম সঙ্গে। তারপর জিমি উসোর আলাদা থিম সঙ্গে এন্ট্রি হয় তার নিজের থিম সঙ্গে। তারপরে আমরা সিএম পাঙ্কের এন্ট্রি দেখতে পাই, আর তারপরে আমরা রোমানের এন্ট্রি দেখতে পাই। আর এখানে আমরা পরিষ্কার দেখতে পাই যে সিএম পাঙ্ক আর রোমানের মধ্যে কিন্তু এখনও টেনশন রয়েছে, এরা কিন্তু একে অপরকে একদমই পছন্দ করে না। তো সবাই খাঁচার মধ্যে বন্দি হয়ে যায়, আর যার মানে হলো যে উসো ম্যাচটা শুরু করবে। তো যে উসোর এবার এন্ট্রি হয়, যে উসো ব্যাক স্টেজ থেকে যেরকম এন্ট্রান্স হয় ক্রাউডের ভেতর থেকে, সেরকমই আমরা দেখতে পেলাম। ক্রাউডের সাপোর্টে ছিল, কিন্তু আজকের ক্রাউডটা একটু মরা মরা লেগেছে, অন্যান্য ক্রাউডগুলো এর থেকেও বেশি এনার্জেটিক হয়ে থাকে। তো ঠিক আছে, মোটামুটি চলে গেছে। তো যে উসো আর টামাটোঙ্গা ম্যাচ শুরু করে, আর টামাটোঙ্গা বহুত ডমিনেট করে। তারপরে আমরা দেখতে পাই যে ব্রনসন রিডের এন্ট্রি হয় এই ম্যাচের ভেতরে, আর তারপরে যে উসোকে খুবই বাজেভাবে ধুয়ে দেয়। আর তারপরে আমরা জিমি উসোর এন্ট্রি দেখতে পাই। তো জিমি উসো এখানে আসে, এখানে আমরা কিছুক্ষণের জন্য দুই ভাইকে বেশ ভালোই লড়তে দেখি। আমরা অনেকদিন পর আবার দুই উসো ব্রাদার্সকে একসাথে লড়তে দেখি, কিন্তু মেন কথা হচ্ছে যেখানে আমরা সোলো সিকোয়ার ব্লাড লাইনকে আপার হ্যান্ড নিতে দেখি। এখানে একটা সময় আসে, আমরা দেখতে পাই যে এখানে সিএম পাঙ্ক নিজে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রোমানজেস তার পথ আটকে দেয়। আর তারপরে রোমানজেস স্যামিজেনকে ইশারা করে যে ভাই তুই যা। তো এখানে তো সিএম পাঙ্ক বহুত রেগে যায় যে রোমান কেন আমাকে এরকমভাবে অর্ডার করছে। তো এখানে স্যামিজেন যায়, স্যামিজেন গিয়েও একটু লড়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না, কারণ জেকব ফাটু চলে আসে। জেকব ফাটুর এন্ট্রি হয়ে যায়, আর জেকব ফাটু একাই সবাইকে ধুয়ে দেয়। এখানে ব্লাড লাইনের মানে রোমানের ব্লাড লাইনের মেম্বাররা প্রচণ্ড মার খেয়েছে, আর জেকব ফাটু একাই সবাইকে সামলে নিয়েছে। তো এবারে কী হয় যে এবারে টাঙ্গা লোয়ারও এন্ট্রি হয়ে যায়। আর তারপরে আমরা দেখতে পাই যে ওজি ব্লাড লাইনের তরফ থেকে রোমানের এন্ট্রি হওয়ার কথা, রোমান যাচ্ছিল, কিন্তু সিএম পাঙ্ক এখানে রোমানকে ধাক্কা মেরে আগে নিজেই বেরিয়ে যায়। তো এখানে সিএম পাঙ্ক রেগে মেগে বেরিয়ে যায়, আর রোমান সেটা থেকে একদমই খুশি নয়, সে আগে যেতে চেয়েছিল। বা সিএম পাঙ্ক এসে দরজার কাছে দাঁড়িয়ে পড়ে, আর দেখে যে ভেতরে জেকব ফাটু, ব্রনসন রিড সবাই একেবারে রেডি সিএম পাঙ্ককে মারার জন্য। তো সিএম পাঙ্ক এখানে কী করে, রিংয়ের তলা থেকে একটা টুল বক্স বার করে, আর টুল বক্সের সাথে তো এখন সিএম পাঙ্কের অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে, কারণ যখন থেকে হেল ইন এ সেল ম্যাচের টুল বক্স দিয়ে ড্রু ম্যাকিন্টায়ারের মাথা ফাটিয়েছে, তখন থেকে এটা সিএম পাঙ্কের একদম পছন্দের ওয়েপেন হয়ে গেছে। তো লাল কালারের একটা টুল বক্স বের করে নিয়ে গিয়ে সবার মাথায় মারে। আর তারপরে দেখলাম যে জেকব ফাটুকে সেই টুল বক্সের ওপরে রানিং বুলডগও লাগিয়ে দেয়, কিন্তু তাদের আর কিচ্ছু যায় আসে না, সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে পড়ে। আর তাছাড়া আমরা দেখতে পেলাম যে উসোস একবার যে উসো তাকে সামন ড্রপও লাগিয়ে দেয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে পড়ে। মানে যেখানে জেকব ফাটুকে যে মুভি দাও না কেন তার কিচ্ছু হচ্ছে না। এখন তো টুল বক্সের ওপর একটা রানিং বুলডগ দিয়েছে, তাতেও সে কিচ্ছু হয়নি, সে দাঁড়িয়ে পড়ে। তো এবারে এখানে কি হয় যে সিএম পাঙ্কও সবাই মিলে ধুয়ে দেয়, আর রোমানজেস সেগুলো দেখে খাঁচার ভেতর থেকে মাথা নাড়ছিল, কারণ রোমানজেস তো সিএম পাঙ্কে যেতে বারণ করছিল এই কারণেই।
তো এবার আমরা দেখতে পাই যে সিএম পাঙ্ক আর বাকি যে সমস্ত মেম্বার রয়েছে স্যামি জেন, জিমি উসো, জে উসো সবাইকে তো একেবারে মেরে চিটফাটাং করে দিয়েছে। সবাই শুয়ে রয়েছে। আবার আমরা সোলো সিকোয়ারও এন্ট্রি দেখতে পাই। সোলো সিকোয়া আসার পর এরা আরও বেশি পরিমাণে মার খায়। এখানে সিএম পাঙ্ক একটু ফাইট ব্যাক করার চেষ্টা করে, কিন্তু সবাই মিলে সিএম পাঙ্ককে আবার ধরে ধুয়ে দেয়। আর তারপর দেখতে পেলাম যে সোলো সিকোয়া এখানে রেফারিদের হাত থেকে চেনতালা ছিনিয়ে নেয়। আর রোমানের এন্ট্রি হওয়ার সময় সে চেনতালা লাগিয়ে দেয় গেটের মধ্যে, যাতে রোমান প্রবেশ করতে না পারে। তো এবারে হচ্ছে যে যদি রোমান ঢুকতে না পারে তাহলে ম্যাচ শুরু হবে না। আর তারপর কী হয় যে রোমানের এন্ট্রির টাইম চলে আসে। রোমানও এবারে খাঁচা থেকে বেরিয়ে যায়। এবার সে চারদিকে ঘুরতে থাকে যে কোথা থেকে ঢোকা যায়। শেষ পর্যন্ত সে ভাবে যে না, গেট থেকে তো ঢোকা যাবে না, চেনতলা লাগানো আছে, তো তাকে ওয়ার গেমসের স্ট্রাকচারটা চড়েই উপরে উঠতে হবে। তো সে চড়ে ওপরে ওঠে, টামাটোঙ্গা টাঙ্গালোয়ারে আটকানোর চেষ্টা করে, কিন্তু রোমান তাদেরকে মেরে ফেলে দেয়। আর তারপরে খাঁচার ওপর থেকে তাদের ওপরে একটা স্ল্যাশও লাগিয়ে দেয়। কিন্তু এখনও ম্যাচ অফিসিয়ালি শুরু হয়নি, কারণ গেটে তো তালা লাগানো, আর তাছাড়া রেফারি যতক্ষণ না ঢুকছে ততক্ষণ কিন্তু ম্যাচ শুরু হবেও না। তো এখানে আমরা দেখতে পাই যে রোমান সবাইকে একত্রিত করে। এখানে জিমি উসো, জে উসো, স্যামি জেনকে রোমান হাত ধরে টেনে তোলে, কিন্তু সিএম পাঙ্ককে ওরকমই ফেলে রাখে। সিএম পাঙ্ককে তোলে না, সিএম পাঙ্ককে অবজ্ঞা করছে। তো সিএম পাঙ্ক এখানে বহুত রেগে যায়। একে তো রোমানকে কেউ সাহায্য করতে চায় না রোমানের কুকর্মের জন্য, আর যদি বা কেউ সাহায্য করতে চায় তো তার সাথে এরকম দুর্ব্যবহার করছে। তো এবার সিএম পাঙ্ক মনে হচ্ছিল রোমানের উপর টার্ন করবে, অ্যাটাক করবে, কিন্তু পল হেমান চলে আসে। পল হেমান এসে খাঁচার বাইরে থেকে তাদেরকে বোঝায় যে এটা নিজেদের মধ্যে লড়াই করার সময় না, এটা হচ্ছে ওয়ার গেমস, এখানে আমাদের একসাথে হয়ে কাজ করতে হবে। তো ফাইনালি সিএম পাঙ্কও বুঝতে পারে ব্যাপারটা, রোমান রেন্সও বুঝতে পারে যে এখন একসাথে হয়ে লড়ার টাইম। তো এবার এরা একসাথে হয়ে লড়া শুরু করে। লড়াই শুরু হয়, তাও আমরা দেখেছি এখানে সোলো সিকোয়ার ব্লাড লাইনই আপার হ্যান্ড পাচ্ছিল। রোমান জেন্সকে এখানে সামান স্পাইকও লাগিয়ে দেয়, কিন্তু রোমান জেন্স এখানে কিক আউট করে দেয়। তারপর কী হয় যে এখানে দেখতে পাই একটা সময় রোমান জেন্স ভুল করে সিএম পাঙ্ককে স্পিয়ার লাগিয়ে দেয়। সোলো সিকোয়াকে স্পিয়ার লাগাতে যাচ্ছিলো, কিন্তু সিএম পাঙ্ককে স্পিয়ার লাগিয়ে দেয়। তো এবার তো ভাবলাম যে সিএম পাঙ্ক কী হয়তো রোমানের উপর টার্ন করে অ্যাটাক করে দেবে। তো এবার ব্রনসন রিডকে দেখতে পেলাম। ব্রনসন রিড রোমানকে একটা টেবিলের উপর শোয়ায় আর নিজে খাঁচার একেবারে মাথায় উঠে যায়, মানে ওখান থেকে রোমানকে সুনামি মারবে। আর ভাবছিলাম যে এইবার তো গেল, কিন্তু দেখতে পাই যে সেখানে ব্রনসন রিড যখনই ঝাঁপ মারে তখনই সিএম পাঙ্ক এসে রোমানকে টেবিল থেকে সরিয়ে নেয়। তো এখানে সিএম পাঙ্ক রোমানকে বাঁচিয়ে নিয়েছে। এবারে কী হয় যে সিএম পাঙ্কের ওপরে জেকব ফাটু এসে একটা মুনশট লাগাতে যায়, কিন্তু জেকব ফাটু এখানে সিএম পাঙ্ক সরে যায় আর জেকব ফাটুর হাঁটুতে লেগে যায়। আর আমাদের এমনটা দেখানো হয় যে জেকব ফাটুর খুবই চোট লেগেছে, জেকব ফাটুর হাঁটু ইনজর্ড হয়ে গেছে, কিন্তু বাস্তবে এমনটা কিছুই হয়নি, কারণ জেকব ফাটুকে কোনো না কোনোভাবে তো সাইডে লাগাতেই হবে, তাই ইনজুরির অ্যাঙ্গেল দেখিয়ে সাইডে লাগিয়ে দিল। তো সিএম পাঙ্ক তো সরে গেছিলো। তারপর কী হয় যে রোমান রেন্স জেকব ফাটুকে একটা লো ব্লো লাগিয়ে দেয়, তো কিছুক্ষণের জন্য সাইডে চলে যায়। আর তারপরে ফাইনালি যেহেতু সিএম পাঙ্ক রোমান রেন্সকে সুনামির হাত থেকে বাঁচিয়ে নিয়েছে, তাই এখানে রোমান রেন্স সিএম পাঙ্কে হাত ধরে টেনে তোলে। তো ফাইনালি এরা সেম পেজে আসতে শুরু করেছে। আর তারপর জেকব ফাটুকে আমরা দেখতে পাই যে উসো ব্রাদার্স টেনে নিয়ে গিয়ে 2-3টে সুপার কিক লাগায়, আর তারপরে 1ডিও লাগিয়ে দেয়। আর তারপরে দেখতে পেলাম যে জেকব ফাটুকে এখানে একটা টেবিলের উপর শুয়ে জিমি উসো একেবারে খাঁচার উপরে উঠে ওখান থেকে একটা স্ল্যাশ লাগিয়ে দেয়। তো জেকব ফাটু এখান থেকেই ম্যাচের পুরো বাইরে চলে গেছে। এক তো পা ইনজয়েড, আবার লো ব্লো, তার উপরে আবার এত বড় বড় মুভ। তো এখান থেকে জেকব ফাটু সাইডে চলে গেল। আর ব্রনসন রিড তো সুনামি ফাঁকা টেবিলের উপর সুনামি লাগানোর পর সে রিংয়ের একেবারে কর্নারে চলে যায়, তাকে আর আমরা দেখতে পাইনি, সে আর ওঠেইনি। আর টামাটোঙ্গা টাঙ্গালোয়া কী করছিল ভগবান জানে। আর এখানে সোলো সিকোয়াকে সবাই মিলে ঘিরে নেয়। এখানে সবাই যে যার ফিনিশার লাগায়। জিমি উসো, জে উসো দুজনে মিলে সুপার কিক লাগায়। স্যামি জেন এখানে হেলুয়া কিক লাগিয়ে দেয়। আর তারপরে সিএম পাঙ্ক জিটিএস লাগায়। আর তারপর রোমান রেন্স স্পিয়ার লাগিয়ে এখানে সোলো সিকোয়াকে পিন করে দেয়। আর ফাইনালি এই ম্যাচটা শেষ হয়ে যায়। এখানে ওজি ব্লাড লাইন জিতে গেছে, যেমনটা বলেছিলাম। এখানে রোমান রেন্সদের জিততেই হবে, কারণ এখানে সিএম পাঙ্ক রোমান রেন্স একই টিমে আছে। আর এখানে যদি রোমান রেন্সের টিম হেরে যায় তাহলে রোমানের টিমের তো কোনো ভ্যালুই থাকবে না, রোমানেরও কোনো ভ্যালুই থাকবে না। তো ফাইনালি একটা ভালো ডিসিশন নিয়েছে ডাব্লিউডাব্লিউই, ফাইনালি রোমানকে জিতিয়ে দিয়েছে এইখানে। এখানে জেতানোটা প্রয়োজন ছিল। আর ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই যে সিএম পাঙ্ককে হাত মেলানোর জন্য অফার করে রোমান রেন্স, আর সিএম পাঙ্ক রোমান রেন্সের সাথে হাতও মিলিয়ে নেয়। তো ফাইনালি মনে হচ্ছে ঝামেলা একটু হলেও মিটে গেছে। আর তারপরে সিএম পাঙ্ক সবার সাথে গলায় মেলে, রোমান রেন্সের সাথে গলায় মেলে না, বাকি তিনজনের সাথে কিন্তু গলায় মেলে। তারপরে সবাই ভাবছিলাম যে এখানে রক আসবে বা সেথ রলিন্স আসবে, কিন্তু এখানে কেউই এলো না। এখানে রক তো দূরের কথা, এখানে সেথ রলিন্সকেও দেখতে পেলাম না। সেথ রলিন্সের তো আসা উচিত ছিল, আমরা তো প্রায় 100% গ্যারেন্টি ধরেই নিয়েছিলাম যে সেথ রলিন্স এখানে আসবে, কিন্তু সেথ রলিন্সের টিকিট নাগালও পেলাম না।
এটা একটু শকিং জিনিস লাগলো। তো সবাই রিং থেকে বেরোলো, পল হেমান বাইরে দাঁড়িয়েছিল, তার সাথে হাত মিলালো, গলা মেলালো, আর তারপরে র্যাম্পের কাছে গিয়ে সবাই মিলে পোজ দিচ্ছে। সবাই উই দ্য ওয়ান্সের পোজ দিচ্ছে, আর সিএম পাঙ্ক এখানে গো টু স্লিপ জিটিএস এর পোস্টটা দিচ্ছে। তো এখানেই হয়ে যায় সার্ভাইভার সিরিজ শেষ। তো আমরা এখানে ব্রক লেসনারকে এক্সপেক্ট করছিলাম, রককে এক্সপেক্ট করছিলাম, কিন্তু এখানে তারা তো দূরের কথা, এখানে আমরা সেথ রলিন্সকেও দেখতে পেলাম না। তো ঠিক আছে, আজকের শুধুমাত্র শোয়ের শুরুটা খুব বাজে হয়েছিল উমেন্স ওয়ার গেমস ম্যাচ দিয়ে। একটাই শকিং জিনিস দেখতে পেলাম, এলএ নাইট চ্যাম্পিয়নশিপ হেরে গেল। আর ভালো জিনিস বলতে গেলে এখানে রোমানের টিম ফাইনালি জিতে গেছে, এটা একটা ভালো জিনিস, আর সব কিছু মিটমাট হয়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা এখানে কিছুই দেখতে পেলাম না স্পেশাল কিছুই হলো না। এখানে সেথ রলিন্স আসলে তাও মোটামুটি একটু কাজ চালানোর মতো জিনিস ছিল। আর আমরা এখানে রককেও দেখতে পেলাম না, আর আমরা নাকি ব্রক লেসনারকে এক্সপেক্ট করছিলাম। তো আমাদের তো পুরো বারাভাতে ছাই পড়ে গেছে। সকাল থেকে উঠে দেখলাম, ভাবলাম যে রক নাহলে ব্রক কেউ তো আসবে, কিন্তু কেউই এলো না। আর এমনকি সেথ রলিন্সকেও দেখতে পেলাম না। খুবই সিম্পলভাবে ম্যাচটা শেষ হয়ে গেল। ম্যাচটা ডেফিনেটলি খুবই ভালো হয়েছে, তবে লাস্টে একটা রিটার্ন হলে ভালো হতো, তবে হয়নি। আর কি করা যাবে, দেখা যাক সামনের যে শোগুলো আছে সেখানে যদি আমরা রককে দেখতে পাই। আর রককে তো আমরা দেখতে পাবো, এটা ডেফিনেটলি পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। আমরা যদি এবছরে রককে দেখতে না পাই, পরের বছর তো একেবারে প্রথম রয়্যাল এপিসোডে দেখতে পেয়ে যাবো, কারণ ডাব্লিউডব্লিউ তো অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে দ্য রক 6 জানুয়ারি রয়্যাল এপিসোডে আসছে, কিন্তু ব্রক লেসনারের কোনো খবর নেই এখন। তো এই ছিল আজকে সার্ভাইভার সিরিজের পুরো রিভিউ ভিডিও। তোমাদের সার্ভাইভার সিরিজ কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডব্লিউর একটা নিউজ ভিডিওতে।